বন্ধুরা, শনিবারের গল্পের আসরে তোমাদের স্বাগত। আজকের গল্পটা একটু অলৌকিকতার পরিধিতে পড়ে। বেশ কয়েকদিন নানা ধরনের গল্পের পর একটু অলৌকিক গল্পই হয়ে যাক আজ। শুরু হচ্ছে দেবজ্যোতি ভট্টাচার্য রচিত আরাকিয়েন। পূজা গ্রহণ করুন জননী আরাকিয়েন। মৃদু খসখস শব্দ উঠল গুহার ভেতর থেকে। প্রথমে দুটি রোমশ পা, তারপর হঠাৎ একটা ছোট্ট লাফ দিয়ে অতিকায় 8 পাওলা জীবটা বের হয়ে এলো গুহার মুখে। রোমশ কপাল থেকে জলজলে 4 জোড়া চোখ নতজানু আদিম মানুষগুলোকে দেখছিল। সাধ্যমতো নৈবেদ্য সঙ্গে এনেছে তারা। কয়েকটা দুর্গন্ধ কাঁচা চামড়া, কিছু ফলমূল। আস্তে আস্তে পাথরের মেঝের ওপর দেহের ভার নামিয়ে নিচু হয়ে বসল সে। তারপর হঠাৎ থরথর করে কেঁপে উঠল তার শরীরটা। একটা আশ্চর্য বদল ঘটে চলেছিল তাতে। কয়েক মুহূর্তের মধ্যে দেবী আরাকিয়েন উঠে দাঁড়ালেন জীবটার জায়গায়। তাঁর ঢেউ খেলানো সোনালি চুলে, আকাশ নীল চোখে আর ধপধপে পোশাকে রৌদ্রের আলো ঝলক দিচ্ছিল। আমি তৃপ্ত হয়েছি, কি চাও? বৃষ্টির অভাবে আমাদের অরণ্য শুকিয়ে উঠেছে, আমাদের বৃষ্টি দিন জননী। তাই হোক। হাতের দণ্ডটি আকাশের দিকে তুলে ধরলেন দেবী আরাকিয়েন। কয়েকটি মুহূর্তের অপেক্ষা, তারপরেই পশ্চিম দিগন্ত থেকে গুরু গুরু গর্জন ভেসে এলো। সূর্যের উত্তপ্ত মুখ ঢেকে গিয়েছে মেঘের আড়ালে। প্রার্থনার বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছিল খরায় পুড়তে থাকা গ্রাম আর তাকে ঘিরে থাকা অরণ্যকে। বৃষ্টির শব্দকে ছাপিয়ে উঠছিল আদিম গ্রামবাসীদের জয়ধ্বনি। অতিকায় জীবটি তখন তার 8 পায়ে ভর করে ফিরে গেছে গুহার ভেতরে। সেখান থেকে বাইরের উল্লাসরত মানুষগুলোর দিকে তাকিয়ে তার 8টা চোখে বিষণ্ণতা ছেয়ে যাচ্ছিল। পাহাড়ের গভীর অবধি ছড়ানো এই গুহানগরী একদিন মুখরিত থাকত অগণিত আরাকিয়েনের কণ্ঠস্বরে। আজ তাঁকে নিয়ে মাত্র 3 জন অবশিষ্ট আছে। পৃথিবীর সর্বত্রই একই ছবি। শেষ হয়ে যাচ্ছে একটা গোটা সভ্যতা ওই বন্য অর্ধ আরাকিয়েনদের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিহ্ন হতে চলেছে। মাকড়সা আমার সবচেয়ে প্রিয় জীব। ছোটবেলা থেকেই ওদের ওপরে একটা আলাদা টান আছে আমার। জুতোর বাক্সতে করে একসময় তাদের পুষেছিও অনেক। আমাদের অনাথাশ্রমের সুপার কৃষ্ণবাবুর মাকড়সার ফোবিয়া ছিল। খুঁজে পেতে ফেলে দিয়ে আসতেন। তবু মাকড়সা প্রীতি আমার যায়নি। দেয়ালের গায়ে তাদের স্বচ্ছন্দ চলাফেরা, শিল্পীর দক্ষতায় জালের মরণ ফাঁদ বুনে তোলা, বিদ্যুৎ গতিতে শিকারের ঘাড়ে লাফ দেয়া, এ সবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম। একেবারে ছোটবেলায় সেই করতে গিয়ে আছাড়ও খেয়েছি কয়েকবার। বড় হয়ে আদকবাবুর কাছে ম্যাজিকের খেলা শিখে প্রফেশনে কেমন করে এলাম সে অনেক গল্প। কিন্তু মাকড়সার ভূত আমার মাথা থেকে নামল না। একা থাকি, ম্যাজিক শো করে হাতে কিছু পয়সা আসা শুরু হতে মাকড়সা পোষার শখটা জাগিয়ে উঠল। খুদে হান্টিং স্পাইডার থেকে শুরু করে উলফ স্পাইডার বা বড়সড় ট্যারান্টুলা সবই আছে। বাড়ির চারপাশে ঝোপ জঙ্গলে ঘুরে বেড়ায়, পোকামাকড় ধরে খায়, কিন্তু রাতে বিছানায় শুলে সব ভিড় করে আসবে চারদিকে, গায়ে হাতে বাইবে। ওরা বোধহয় ভালোবাসা বোঝে, নইলে এমনটা করবে কেন? কখনো কখনো মুখোমুখি বসে
তাদের খুদে খুদে ঝিলমিলে চোখগুলোর দিকে তাকিয়ে থাকি। তখন উলফ স্পাইডারগুলো করে মৃদু অথচ তীক্ষ্ণ শব্দ করে। ট্যারান্টুলারা তাদের হিস হিসে ভাষায় কিছু বলতে বলতে দেয়াল থেকে লাফিয়ে আসে সামনে। আবার কেউ কেউ চুপচাপ বসে সামনের দাঁড়া দুটো এমনভাবে নাড়ায় যেন সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে চাইছে আমার সঙ্গে। ওদের দেখে দেখেই আমার মাকড়সাবিদদের খেলার জন্ম। শক্ত স্টিলের তার, হাতে পায়ে সাকার আর কিছু মেকআপ, এই সম্বল করে মাকড়সা সেজে স্টেজে শো করি। খেলাটা বেশ জনপ্রিয় হয়েছে আজকাল। মাঝে এক নাছোড় জার্নালিস্টের পাল্লায় পড়েছিলাম। একদিন বিনা নিমন্ত্রণেই সন্ধেবেলা এসে হাজির, তবে 2 মিনিটের বেশি থাকতে পারেনি। ঘরের দরজা খুলতেই আমার ঘাড়ে মাথায় গুটি 10 ছোট বড় পুষ্যিকে হেঁটে চলে বেড়াতে দেখে শটান বিদায় হয়েছিল। মালবাজারে আমার ম্যাজিক শো চলছিল। এখানে মাকড়সাবিদদের খেলাটা অকল্পনীয় সাড়া ফেলেছে। বুকিং কাউন্টার উপচে পড়বার দশা। সেই নিয়ে একদিন শোয়ের পর কথা হচ্ছিল। কথায় কথায় বিনয় বলে, অনেকেই 2-3 বার করে দেখেছে বটে, কিন্তু একটা লোক আছে স্যার, তার মতো ফ্যান আমি দেখিনি। সেকেন্ড দিনের ফার্স্ট শো থেকে শুরু করে রোজই আসছে। সবচেয়ে দামি টিকিট নিয়ে ফ্রন্ট রোয়ে বসে আর খুঁটিয়ে খুঁটিয়ে খেলাটা দেখে। এক এক দিন তো 2টো শোয়েরই টিকিট নেয়। রোজ প্রোগ্রামের শেষে আপনার সঙ্গে দেখা করার জন্য ঘ্যান ঘ্যান করে, আমি ঢুকতে দিই না। বললাম, তা ভালোই তো, পয়সা দিয়ে টিকিট যতক্ষণ কাটছে তা কাটছে, কিন্তু আর একটা ব্যাপারও আছে যে, সেই জন্যেই কথাটা তুললাম। লোকটা আপনার খেলাটার ভিডিও করে, এক এক দিন স্টেজের এক এক দিক থেকে। ধুস, আমি হেসে ফেললাম। একটা লোক রোজ ক্যামেরা নিয়ে আমার খেলার ভিডিও করবে আর আমি দেখতে পাবো না? না স্যার, বড় ক্যামেরা ট্যামেরা না, একটা মোবাইল হাতে থাকে, তাইতেই তুলে নেয়। এইবার একটু কৌতূহল হলো। বললাম, কাল শোয়ের পরে লোকটাকে একবার ডাকিস তো। পরদিন শো শেষ হলে গ্রিন রুমে বসে আছি, তখন লোকটাকে নিয়ে বিনয় এলো। বিরাট চেহারা, ঝিলমিলে চোখ। এসে নিঃশব্দে আমার সঙ্গে হাত মিলিয়ে একটা চেয়ার টেনে সামনে বসে কোনো ভনিতা না করেই বলে, একটা কথা বলার ছিল, তবে প্রাইভেট। বিনয় ইঙ্গিতটা বুঝে নিল। বলল, আমি বরং গাড়িটা নিয়ে গ্যারেজে ঘুরে আসি, পেছনের টায়ারটা ঝামেলা করছে, আধ ঘন্টার মধ্যেই ফিরব। বললাম, দেরি করিস না, হোটেলে ফিরতে হবে। হল শুনশান হয়ে গেছে ততক্ষণে। শো শেষ হতে দলের লোকজন যে যার মতো বেরিয়ে গেছে। বিনয় আমার স্টেজ অ্যাসিস্ট্যান্ট, আবার আমার গাড়িটাও ও চালায়। ফিরে এলে যাওয়া যাবে। লোকটার দিকে ঘুরে বসে একটু অবাক হতে হলো। হাতের আঙুলগুলো মুখের সামনে ধরে মাকড়সার দাঁড়ার মতো করে নাড়িয়ে যাচ্ছে লোকটা। পুঁতির মতো ঝিলমিলে চোখ দুটো আমার দিকে ঠায় তাকিয়ে। একটা আশ্চর্য ঠান্ডা হিংস্রতা ছিল তাতে। টেনে রাখে, চোখ ফেরাতে পারছিলাম না আমি। সেইভাবে থাকতে থাকতেই হঠাৎ কেমন মনে হলো আঙুলের নাড়াচাড়াগুলোর মানে বুঝতে পারছি একটু একটু করে। কতগুলো এলেমেলে শব্দ যেন মাথার মধ্যে এসে ধাক্কা দিচ্ছিল, জুড়ে মিশে কিছু একটা অর্থ তৈরি করার চেষ্টা করছিল। কিছু প্রশ্ন, কিছু কৌতূহল, পরিচিত মানুষের প্রিয় সম্ভাষণ। নিজের অজ্ঞাতেই আমার হাতের আঙুলগুলো কখন যেন উঠে এসেছিল আমার মুখের সামনে, দুর্বোধ্য ভঙ্গিতে নড়াচড়া করে যাচ্ছিল, যেন মানুষটার আঙুলের ভাষার জবাবে। হঠাৎ চটকাটা ভেঙে গেল আমার। মুখের সামনে থেকে হাত দুটো সরিয়ে নিয়েছে লোকটা। চোখ দুটো একেবারে স্বাভাবিক। ভালো করে দেখলাম তার মুখের দিকে। লোকটার বোধহয় কোনো মানসিক অসুস্থতা আছে। চেহারায় ওর পাশে আমি পিগমি। বললাম, আপনি আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন? হ্যাঁ, কিছু কৌতূহল ছিল। আপনার হাতটা একবার দেখাবেন? বলতে বলতেই সে আমার একটা হাত তুলে নিয়ে তেলোটার ওপর আঙুল বোলাতে শুরু করে দিয়েছে। এটা অবশ্য আমার অভ্যেস আছে। মাকড়সার খেলা দেখবার পর এক সরকারি অফিসার ভদ্রলোকও ওই কর্ম করেছিলেন। এসে বলেন, আপনার হাতটা নর্মাল মানুষের মতো কিনা তাই দেখছি।
এ লোকটার আঙুলের ছোঁয়া কিছু কর্কশ, ঠিক কর্কশও নয়, কেমন যেন একটা হালকা রোমশ ছোঁয়া। আমার অস্বস্তি হচ্ছিল। হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, যা ভাবছেন তা নয়, আমার হাতের তেলও আর 5টা মানুষের মতোই। স্টেজে যা দেখেছেন সেসব হাত পায়ের তেলোয় লাগানো সাকারের কাজ। আমার কিন্তু তা মনে হয় না। সেজন্যেই কদিন ধরে খেলার সময় আপনার মুভমেন্টগুলোর ছবি তুলছি, সেগুলো বাড়িতে গিয়ে দেখছি আর অবাক হচ্ছি। সম্ভবত নিজের বিষয়ে আপনি সব কথা জানেন না। আপনার জন্ম কোথায়? এ ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্ন শুনে বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। তাছাড়া এটা আমার একটা দুর্বল জায়গাও বটে। অনাথ আশ্রমের দরজায় কে যে আমাকে এনে রেখে গিয়েছিল তার খবর ওদের রেকর্ডে ছিল না। কে আমার বাবা মা, কোথা থেকে এলাম, তার কিছুই আমি জানি না। আমার মুখ দেখে বিরক্তিটা আন্দাজ করতে পারল লোকটা। 2 চোখ কোমল হয়ে এলো তার। আমাকে দেখতে দেখতেই বলল, আমার অনুমান ঠিক হলে প্রশ্নটার উত্তর আপনার জানবার কথা নয়। চমকে উঠলাম। এ লোকটা আমার বিষয়ে কিছু একটা জানে। কি সেটা? উত্তেজনাটা বোধহয় আমার মুখে চোখেই ফুটে উঠেছিল। মানুষটার নজর এড়ালো না। পকেট থেকে একটা কার্ড বের করে টেবিলের ওপর রেখে বললেন, কাল শোয়ের পরে আমার বাড়িতে আসুন। আপনার খেলাটার ভিডিওগুলো দেখাবো। একা আসবেন, আপনার নিজের বিষয়েও কিছু প্রশ্নের জবাব পাবেন হয়তো। ঠিকানাটা মালবাজার শহরের নয়, 3ঝোড়া নামে একটা গ্রামের। কার্ডটা লোকাল ম্যানেজারকে পরদিন দেখাতে তিনি বললেন, জায়গাটা লাটাগুড়ি রোড ধরে কয়েক কিলোমিটার দূরে। যাবেন নাকি? অটো বা টোটো পাওয়া যাবে? কেন যাবে না? কখন লাগবে বলুন, ব্যবস্থা করে দিচ্ছি। আজ শোয়ের পর। রাতে? না মশাই, ও কর্মটি করবেন না। জায়গাটা ভালো নয়, চোর ডাকাতের উপদ্রব আছে। তাছাড়া কি, ভূতপেতনি? ভদ্রলোকের ভুরুটা কুঁচকেই আছে। খানিক বাদে বলেন, না সেসব কিছু নয়, জায়গাটায় নাকি মাকড়সার উপদ্রব আছে। এমনিতেই সে রাতে আমার ভদ্রলোকের ওখানে না গিয়ে উপায় ছিল না। অদ্ভুত একটা ইঙ্গিত দিয়ে গেছেন। আমার ব্যাপারে কিছু একটা খবর আছে ওর কাছে। তার সঙ্গে মাকড়সা রহস্যের কথা জুড়ে যেতে যাবার ইচ্ছেটা আরও বেড়ে উঠল। বললাম, কি জাতের মাকড়সা? বিষাক্ত কিছু? জানি না মশাই, গেঁয়ো লোকের কথাবার্তা, সে নাকি রাক্ষসে চেহারা। কোত্থেকে আসে, কোথায় যায়, সেসব কেউ দেখেনি। মাঝে মাঝে ছাগল মুরগি টেনে নিয়ে চলে যায়। অমূল্যবাবু, মানে এটা যাঁর কার্ড, উনি অবশ্য বলেন ওসব বাজে কথা। নিজে পোকামাকড় নিয়ে কাজকর্ম করেন। বলেন অমন জীব হতেই পারে না, লোকে ভুল দেখেছে। তবে পাবলিকের মন তো, ওই জন্যেই তো মশাই আপনার মাকড়সার খেল এখানে এত পপুলার হয়েছে। শো সেদিন একটু তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম। 8:30 নাগাদ বেরিয়ে হনুমান মন্দির অটো স্ট্যান্ডে গিয়ে দেখি ম্যানেজার ভদ্রলোকের কথাটা মিথ্যে নয়। রাত্রিবেলা ও গ্রামের দিকে যেতে কেউই রাজি নয়। বহু কষ্টে একজনকে ডবল ভাড়ায় রাজি করিয়ে শেষমেশ গাড়িতে চেপে বসলাম যখন, তখন ঘড়িতে 9টা বাজছে। আমি রাজি। দরকার হলে ভদ্রলোকের বাড়িতেই থেকে যাব একটা রাত। আর তা না হলে রাস্তাটা হেঁটে বড় রাস্তায় উঠে এলে কিছু না কিছু বন্দোবস্ত হয়ে যাবে একটা। 3ঝোড়ায় নেমে ঠিকানাটা খুঁজতে অসুবিধে হলো না। কার্ডে লেখা ছিল রাজবাড়ি। জায়গাটা গরুমারার জঙ্গলের একেবারে বাফার জোনের পাশে। এলো মেলো গাছপালা, ঝোপ জঙ্গল দক্ষিণ দিকে ক্রমশ ঘন হয়ে মূল জঙ্গলে গিয়ে মিশেছে। ওরই ভেতর এদিক ওদিক কুঁড়েঘরগুলোর মাঝে একতাল অন্ধকারের মতো পুরনো আমলের বাড়িটা সহজেই নজর কাড়ে। একটা ঝোপঝাড় ঢাকা পায়ে চলা পথ এগিয়ে গেছে তার মধ্যে দিয়ে। বাড়িটা বিরাট, চারপাশে দেয়াল ঘেরা কম্পাউন্ড। ঢোকার জায়গাটায় দেয়াল বেশ খানিকটা ভাঙা। রাস্তাটা সেখান দিয়ে ঢুকে এঁকে বেঁকে গিয়ে শেষ হয়েছে মূল বাড়িটার সামনে। দুপাশে ঝোপঝাড়ে ঢাকা অযত্নের বাগান। দরজায় পৌঁছে একটু ঘাবড়ে গিয়েছিলাম বইকি। বাড়িটা একেবারে নিঝুম। এদিক ওদিক খানিক দেখে
ফিরে যাব কিনা ভাবছি, তখন হঠাৎ খেয়াল হলো দোতলার একটা ঘরের জানলা দিয়ে আলোর আবছা আভাস। গলা চড়িয়ে ডাকলুম, অমূল্যবাবু, আমি সুধীর, আপনি আছেন নাকি? কোনো জবাব এলো না। ফের একবার ডাক দিতে যাব, এমন সময় একটা খড়মড় শব্দ দোতলার আলো জ্বলা এলাকাটা থেকে দ্রুত এগিয়ে আসছিল। কয়েক সেকেন্ড বাদে থুপ করে একটা শব্দ হলো অন্ধকার দরজার ভেতর দিকে। টর্চ জ্বলে উঠল। আলোটার পেছনে অমূল্যবাবুর বিশাল শরীর। আসুন আসুন, সুস্বাগতম। একলাই থাকেন নাকি? বলতে বলতে অন্ধকারে আঠালো কিছু একটা ছোঁয়া লাগলো আমার হাতে মুখে। গলা থেকে একটা বিরক্তির আওয়াজ বেরিয়ে আসছিল। শুনতে পেয়ে লোকটা ঘুরে দাঁড়িয়ে টর্চের আলো ফেললো আমার দিকে। জোরালো আলোর রশ্মি লেগে আমার চারপাশে চিকচিক করে উঠল জ্যামিতিক নকশায় ছড়িয়ে থাকা জালের মোটা সুতোগুলো। কাছে এসে সেগুলো আমার হাত মুখ থেকে সাবধানে সরিয়ে দিতে দিতে তিনি একটু বিরক্ত গলায় বললেন, সাবধানে আসবেন, জালগুলোর কোনো ক্ষতি না হলেই ভালো। দোতলায় একটা ঘরেই আলো জ্বলছে। একপাশে একটা পড়ার টেবিলে স্তূপাকৃতি দেশি বিদেশি বই, লেখার সরঞ্জাম, একটা ল্যাপটপ। অন্য পাশে একটা চৌকি পাতা। ছোট একটা টেবিলে কটা রুটি আর সবজি ঢাকা দেওয়া ছিল। সেদিকে দেখিয়ে বললেন, খিদে পেয়েছে নিশ্চয়ই, আগে খেয়ে নিন একটু। জিজ্ঞাসা করলাম, আপনি? মৃদু হাসলেন, আমিও সব খাই না, তাছাড়া আমার খাওয়া হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি করুন, তারপর যে জন্য ডেকেছি সেটা দেখাই। ভালো করে নজর করুন, যখন খেলাটা দেখান তখন যেটা একেবারে রিফ্লেক্স অ্যাকশানে করে ফেলেন তার দিকে খেয়াল না থাকবারই কথা, কিন্তু ক্যামেরার চোখ ভুল করে না। কম্পিউটারের পর্দার ভুতুড়ে নীলচে আলো এসে পড়েছে মানুষটার মুখে। পুঁতির মতো চোখ দুটো জ্বলছে যেন সে আলোয়। আমার সামনে কম্পিউটারের পর্দায় তখন আমারই মাকড়সার খেলার একটা মন্তাজ স্লো মোশনে হয়ে চলেছে। ডান দিকের দেয়াল থেকে এপাশের জালে লাফাবার মুহূর্তে দেয়ালের গায়ে হাত আর পা দিয়ে চাপ দিয়ে লাফের শক্তি নিচ্ছিলেন আপনি। কোমরে আটকানো দড়িটার দিকে খেয়াল করুন, ঢিলে হয়ে ঝুলছে। সেকেন্ড দুয়েকের ব্যাপার, তবু সে সময়টা মাধ্যাকর্ষণের নিয়ম না মেনে দেয়ালের গায়েই আটকে থেকেছেন আপনি। শুধু হাতের চেটো দিয়ে গোটা শরীরটাকে দেয়ালে ধরে রাখার মতো শক্তি আপনার সাকারের নেই সুধীরবাবু। বলতে বলতেই দেয়ালের গায়ে ঠেকে থাকা আমার দুটো বাহুর ছবি বড় হয়ে উঠে গোটা পর্দা ছেয়ে ফেলেছে। সাকার নয়, এক সেকেন্ডের জন্য আপনার অজান্তেই আপনার রিফ্লেক্স অ্যাকশন অন্য ব্যবস্থা নিয়েছিল, যে ব্যবস্থা নেওয়া কোনো সাধারণ মানব শরীরের পক্ষে সম্ভব নয়। দেখুন, আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমেল স্রোত বয়ে যাচ্ছিল। পর্দা জুড়ে বড় হয়ে ওঠা আমার হাত আর পা দুটোর গা থেকে অজস্র সূক্ষ্ম সূক্ষ্ম লোমের মতো কিছু বের হয়ে এসে আঁকড়ে ধরেছে দেয়ালটাকে। পরক্ষণেই ছবি স্লো মোশন ছেড়ে স্বাভাবিক গতিতে ফিরে এলো। প্রচণ্ড শক্তির একটা লাফে দেয়াল ছেড়ে ছিটকে যাচ্ছি আমি দূরে ঝুলতে থাকা রেশমের অর্ধস্বচ্ছ জালটার দিকে। চারটে আসল আর চারটে নকল পা লাগানো মাকড়সা জাদুকর তার জালে ফিরে চলেছে দেয়ালের গা ছেড়ে। হঠাৎ কম্পিউটারের পর্দা ছেড়ে মানুষটার দিকে ঘুরে দাঁড়ালাম আমি। আপনি কি বলতে চাইছেন অমূল্যবাবু? এই ভিডিওটা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন? জবাবে চোখের পলকে অমূল্যবাবুর একটা হাত আমার হাতে এসে পেঁচিয়ে বসল। অজস্র সূক্ষ্ম কাঁটাওয়ালা একটা শিরিষ কাগজ যেন চেপে বসেছে আমার বাহুতে। অসম্ভব জোরালো সেই হাতের বাঁধন আমাকে অকেজো করে দিয়েছিল সে মুহূর্তে। হাতটা ধরে রেখেই আমার মুখের একেবারে কাছে জলজলে চোখ দুটো ধরে রেখে বললেন, এখনো বুঝতে পারছো না? তোমার বাবা মায়ের খোঁজ কেন পাওনি তুমি? তোমার সঙ্গে তো একদিন মাত্র দেখা হয়েছে আমার, নামটা ছাড়া কিছুই জানি না। তাহলেও বলে দিতে পারি তুমি ছোটবেলা থেকে মাকড়সা ভালোবাসো, তারাও তোমাকে পছন্দ করে। নিজেকে জাগাও সুধীর, তোমার আসল পরিচয়কে মনে করবার চেষ্টা করো। একটা আশ্চর্য শীতল উত্তাপে
লোকটার চোখ দুটো জ্বলছিল। কী ইঙ্গিত দিতে চাইছে ও? কোন অবিশ্বাস্য পথে বইয়ে দিতে চাইছে আমার ভাবনাকে? মনের ভেতরে একটা যুদ্ধ চলছিল। আমার অনুভূতি কোনো এক অজানা সত্যিকে নির্দ্বিধায় মেনে নিতে চাইছে, আর আমার সমস্ত শিক্ষা দীক্ষা বিশ্বাস তার বিরোধিতা করছে একসঙ্গে। এ হয় না, হতে পারে না। বুকের মধ্যে বসে কেউ যেন বারবার চিৎকার করে উঠছিল, পালাও, এই মুহূর্তে বেরিয়ে যাও এই বাড়ির চৌহদ্দি থেকে। শেষ পর্যন্ত সেই গলাটারই জয় হলো। একটা প্রচণ্ড ইচ্ছের জোরে আমি নিজের হাত ছাড়িয়ে বিরাট শরীরটাকে তুলে ধরে ছুঁড়ে ফেললাম আমি ঘরের একটা কোণায়, কিন্তু লাভ হলো না। অমানসিক ক্ষিপ্রতায় নিজেকে সামলে নিয়ে একটা ছিলে ছেঁড়া তীরের মতোই আমার দিকে ছিটকে এলো সে। তাকে এড়িয়ে খোলা দরজার দিকে ঝাঁপ দিলাম আমি। বড় বড় লাফে দোতলার করিডোর বেয়ে যখন নিচের দিকে ছুটছি, তখন হঠাৎ পেছনে একটা খড়মড় শব্দ উঠল। এক মুহূর্তের ব্যাপার, তারপরেই রেলিং বেয়ে নিচে ঝোপের মধ্যে একটা ভারী নরম শরীর থুপ করে লাফিয়ে পড়ে ঝোপ ঝাড় বেয়ে ছুটে গেল বাড়ির সীমানার দিকে। আমি তখন সেদিকে ঘুরে দেখবার অবস্থায় নেই। বাড়ির চৌহদ্দি ছাড়িয়ে ইট বাঁধানো সুঁড়ি পথটাতে পৌঁছে ছুটে চলেছি 2 কিলোমিটার দূরের বড় রাস্তাটার দিকে। আধুনিক মানুষের তৈরি সভ্যতার প্রতীক ওই রাস্তা। সেখানে বিদ্যুতের আলো আছে, যুক্তি আছে, বিজ্ঞান আছে। কিলোমিটার খানেক পথ পেরিয়ে অপ্রত্যাশিত বাধা এলো একটা। হঠাৎ অন্ধকার ফুঁড়ে একটা লোক বেরিয়ে এলো আমার সামনে। মাথার ওপর হাত তুলে চোখের পলকে কিছু একটা ছুঁড়ে মারল সে আমার পা লক্ষ্য করে। প্রায় সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে পড়লাম রাস্তার ওপর। তীব্র যন্ত্রণা হচ্ছিল হাঁটুটায়। অসহায়ভাবে মাটিতে পড়ে দেখছিলাম কালো কালো ছায়ার মতো কতকগুলো মানুষ এসে ঘিরে দাঁড়িয়েছে আমাকে। অন্ধকারের মধ্যে কেউ চাপা গলায় বলে উঠল, পকেটগুলো ভালো করে দেখিস, ঘড়ি, ফোন। আমার সারা শরীর জুড়ে কতকগুলো হাত ঘুরে বেড়াচ্ছিল। আমার গায়ে, পিঠে ঝরে পড়ছিল অজস্র আঘাত। আমার ঠোঁটে নিজের রক্তের নোনতা স্বাদ। লোকগুলো আমাকে ছেড়ে এইবারে একটু দূরে সরে দাঁড়িয়েছে। অন্ধকারের ভেতর তাদের মৃদু গলায় কথাবার্তা, হাসি ঠাট্টার শব্দ আসছিল। তীব্র ভয়ের পাশাপাশি একটা গভীর রাগ তখন ফণা তুলছিল আমার চেতনায়। মস্তিষ্কে একটা অচেনা আলোড়ন জাগিয়ে তুলছিল। হঠাৎ একটা মৃদু অথচ তীক্ষ্ণ ক্রর শব্দ বেরিয়ে এলো আমার গলা থেকে। ঘন অন্ধকারে দেখা যাচ্ছিল না কিছু, কিন্তু শব্দটা শুনেই মানুষগুলো লাফ দিয়ে দূরে সরে গেল। হঠাৎ তাদের হাতের শক্তিশালী টর্চের আলো এসে আমার 8টা চোখকে ঝলসে দিচ্ছিল, কিন্তু চোখের দৃষ্টির কোনো প্রয়োজন ছিল না আমার। মাটির ওপর মৃদু কাঁপনের থেকে আমি পরিষ্কার পড়ে নিতে পারছিলাম তাদের প্রত্যেকটা নড়াচড়াকে। শক্তিশালী পাগুলোকে গুটিয়ে নিয়ে আমি লাফ দেবার জন্য তৈরি হলাম। আলোগুলো সরে গেছে আমার ওপর থেকে। দুলতে দুলতে ক্রমশ চলে যাচ্ছে তারা, পালাচ্ছে। ভীতু দুর্বল জীবের দল। এর শাস্তি পাবে এরা। এই গ্রহের প্রভুজীবের ওপর আক্রমণ চালাবার জন্য চরমতম শাস্তি। আমি কি ভাবছ? পেছন থেকে হিস হিস করে ভেসে আসা শব্দগুলোর অর্থ বুঝে নিতে কোনো অসুবিধে হলো না আমার। মাথা না ঘুরিয়েই বললাম, এদের শাস্তি পেতে হবে। পালিয়ে কতদূর যাবে এরা? শক্তপোক্ত পেছনের 4টে পায়ে ভর দিয়ে দৌড়ানোর জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছি তখন আমি। পেটের পেছনে বিষাক্ত হুলের মাথায় ঝিকিয়ে উঠেছে সুতীব্র মারণ বিষ। ভুল করছো সুধীর, এরা পালাবে না। অতিকায় রোমশ জীবটা আমার পাশে এসে দাঁড়িয়েছে। 8 পায়ে উঁচু হয়ে দাঁড়িয়ে ছুটন্ত আলোগুলোর দিকে দেখতে দেখতে সে বলে যাচ্ছিল, বহুকাল আগে যখন আরাকিয়ান সভ্যতা এ গ্রহের উন্নতির শীর্ষে, সেই সময় নিজেদের বৈশিষ্ট্য দিয়ে আমরাই গড়েছিলাম এদের। কাজেই আরাকিয়ানের সাহস আর হিংস্রতা ওদের মধ্যেও আছে। ওরা ফিরে আসবে এখানে, অনেক বেশি সংখ্যায়। আমরা মাত্র 2 জন সুধীর। বুকের ভেতরটা কেঁপে উঠল আমার। বললাম, বাড়িতে ফিরে গিয়ে লাভ হবে না। এখানে আমাদের না পেলে
ওরা গোটা এলাকাটা তন্ন তন্ন করে খুঁজবে। সেক্ষেত্রে আমার বাড়িটাও বাদ যাবে না। অনেক ঝোপ ঝাড় সেখানে। তাতে আমার ছড়ানো জালগুলো দেখলে না সুধীর, আমাদের ওপরে ওদের কোনো সন্দেহ হতে দেওয়া চলবে না। দ্রুত পায়ে জাল বুনে চলছিলাম আমরা। আঠালো শক্তিশালী সুতোগুলো আমাদের শরীর থেকে বের হয়ে ছিটকে যাচ্ছিল রাস্তার এপাশ থেকে ওপাশের ঘন ঝোপ জঙ্গলের মাথায়। আস্তে আস্তে গোটা রাস্তাটা ভরে উঠছিল স্টিলের চেয়েও শক্ত সুতোর জালের ঠাস বুননিতে। কেন এদের সৃষ্টি করেছিলাম আমরা? সে প্রথমে উত্তর দিল না কোনো। তারপর জাল ছুঁড়তে ছুঁড়তেই মৃদু গলায় বলল, প্রকৃতির মার সুধীর। নিজেদের জেনেটিক বদল ঘটিয়ে পূর্বসূরীরা উন্নততর প্রজাতির আরাকিয়েন গড়তে চেয়েছিলেন। ব্যর্থ সে চেষ্টার ফল হয়েছিল বন্ধ্যাত্বের এক গ্রহব্যাপী মহামারী। তার সমাধান করা যায়নি। সমাধান খোঁজা হয়েছিল আরাকিয়েনের ক্লোন সৃষ্টি করে। লক্ষ লক্ষ বাঁদরের ভ্রূণ কোষে আমাদের জিন প্রতিস্থাপন করা হলো। তাতে গড়ে উঠল বন্ধ্যাত্বমুক্ত অর্ধ আরাকিয়েন এই নতুন প্রজাতি। বুদ্ধি ও হিংস্রতায় আমাদেরই মতন, কিন্তু আমাদের দুটো রূপের মধ্যে একটাই এরা ধরতে জানে কেবল। শুরুতে ওরা আমাদের দেবতা জ্ঞানে পুজো করত। নাভাহোর হোপিরা সত্যিটাকে এখনও ধরে রেখেছে তাদের গল্পে। তারা বিশ্বাস করে এক অতিকায় মাকড়সা জননীর স্বপ্ন থেকে মানুষের সৃষ্টি। মিশরের নেইথ, ব্যাবিলনের ইস্থার, জাপানের জোরোগুমো নামের দুই রূপিণী মাকড়সা মানবীদের কাহিনীতে এখনও দূর অতীতের আরাকিয়েন উপাসনার স্মৃতি আছে। কিন্তু দ্রুত কমে আসছিল আমাদের সংখ্যা। ওদের সৃষ্টির মাত্র কয়েক সহস্রাব্দীর মধ্যে। হঠাৎ কথা থামিয়ে নিজের শরীরটা মাটিতে ঠেকিয়ে কিছু একটা অনুভব করল সে। তারপর মাটি থেকে ছিটকে জালের গভীরে ঢুকে যেতে যেতে ডাক দিল, উঠে এসো, ওরা আসছে। মনঃসংযোগ করো সুধীর। নিজের অন্য রূপের ছবিটা ফুটিয়ে তোলো মাথার মধ্যে। মৃদু গলায় কথাগুলো বলতে বলতে ঝড়ের মতো একটা বদল আসছিল তার ঝুলন্ত শরীরে। অজ্ঞান মানুষ দুজনের জ্ঞান ফিরেছে। তাদের মধ্যে একজন এখানকার লোকের বেশ পরিচিত। ঘন শক্ত জাল ছিঁড়ে তাদের উদ্ধার করে জ্ঞান ফেরাতে বেশ খানিকটা সময় লেগেছে মানুষজনের। বন দপ্তরের বিট অফিসের কমলবাবুর চোখও তখন ঘুমে জড়ানো। খবর পেয়ে মাঝ ঘুম ছেড়ে উঠে এসেছেন। জালগুলো পরীক্ষা করতে করতেই বললেন, আশ্চর্য, এত মোটা জাল তৈরি করতে পারে যে মাকড়সা, তার আকৃতি তো বিরাট বড়। অমূল্যবাবু দুর্বল গলায় বলে উঠলেন একবার। এ ভদ্রলোককে সি অফ করে ফিরছি, তখন হঠাৎ পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে, ওফ, দুঃস্বপ্নের জীব একটা, আর তেমনি চালাক। আপনাদের শব্দ পেয়েই জাল ছেড়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। বিদ্যুতের মতো গতি। আজ ঠিক সময়ে আপনারা এসে না পড়লে। অমূল্যবাবু এলাকার পরিচিত মানুষ। এ গ্রামের জমিদার বাড়িটা কিনে নিয়ে 20 বছর হলো এখানে আছেন। পোকামাকড় নিয়ে গবেষণা করেন। একটু অমিশুক, কিন্তু লোকজন তাকে খানিক শ্রদ্ধাই করে। এতকাল এখানকার অতিকায় মাকড়সার রহস্যকে হেসেই উড়িয়ে দিয়ে এসেছেন তিনি। কিন্তু আজ নিজে তার শিকার হয়ে মত বদলেছে তাঁর। তাঁর কথায় অবিশ্বাস করবার মতো কিছু ছিল না। ভীত চোখে দক্ষিণ দিকে ছড়িয়ে থাকা গরুমারা জঙ্গলের দিকে এক নজর ফিরে দেখলেন কমলবাবু। হেডকোয়ার্টারে একটা খবর দিতে হবে কাল। এই জঙ্গলে তিনি নিজেও তো রাত বিরেতে। প্রথম দিন তোমার শো দেখেই লক্ষণগুলো টের পেয়েছিলাম। বাড়ির দিকে ফিরতে ফিরতে তিনি মৃদু গলায় বলছিলেন, তারপর ভিডিওগুলো খুঁটিয়ে দেখে যে কি আনন্দ হয়েছিল আমার, তুমি ভাবতে পারবে না সুধীর। এতকাল জানতাম আরাকিয়ান সভ্যতার শেষ সদস্য এই আমি টিকে আছি এই পৃথিবীতে। একবার ভাবতাম নিজেকে শেষ করে দিই, এভাবে বেঁচে থেকে কি লাভ। তারপর তোমাকে দেখলাম, বুঝতে পারলাম আমাদের আরও কেউ কেউ এখনো জন্ম নিচ্ছে এ গ্রহের বুকে। হয়তো প্রকৃতির বন্ধ্যাত্বের অভিশাপ কেটে গিয়ে গোপনে ফের বেড়ে চলেছে আমাদের সংখ্যা। তুমি তার প্রমাণ সুধীর। অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে
একটু দ্বিধা ভরে বললাম, কিন্তু তাদের খুঁজে পাওয়ার কোনো... আমরা দীর্ঘায়ু জীব সুধীর, এখনো বহুকাল বেঁচে থাকবো আমরা, সময় আমাদের পক্ষে। কথাগুলো বলতে বলতে তাঁর স্বপ্নমাখা চোখ দুটো আকাশের দিকে তাকিয়েছিল। নিজের মনে নিজেকেই যেন বলে চলেছেন, খুঁজে তাদের আমাদের বের করতেই হবে। তারপর একদিন সবাই মিলে সুদূর উত্তরের কুইনলিন পর্বতমালার ভেতরে গভীরে যাব। সেখানে আরাকিয়ানের গুহানগরীতে এখনও হয়তো অটুট আছে আমাদের জ্ঞান ভাণ্ডার। তারপর... তার আর কথার কোনো উত্তর দিলাম না আমি। ভোর হয়ে আসছিল, পূব আকাশে সূর্যের আলোর প্রথম ছোঁয়া লেগেছে। গল্পটা কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করো, আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকের মতো এ পর্যন্তই। পরের সপ্তাহে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হব।